সাল 1963। মধ্যপ্রাচ্যের মরুভূমির তপ্ত বালির নিচে নিঃশব্দে এক ইতিহাস লেখা হচ্ছিল। ইসরায়েল তখন পরমাণু বোমার একদম দোরগোড়ায়, কিন্তু এই খবরটা মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল। কেনেডি জানতেন, ইসরায়েল যদি একবার মরণাস্ত্র বানিয়ে ফেলে তবে গোটা আরব দুনিয়ায় আগুন জ্বলবে, আর সেই আগুনে ঘি ঢালতে আরবরা হাত মেলাবে আমেরিকার সবচেয়ে বড় শত্রু রাশিয়ার সাথে। কেনেডি ইসরায়েলকে থামানোর সব পথ ট্রাই করেছিলেন, কিন্তু ভাগ্যবিধাতা স্ক্রিপ্টটা অন্যভাবে লিখেছিলেন। এমন এক মোড় এলো যা আমেরিকা, ব্রিটেন বা রাশিয়া কেউ তাদের দুঃস্বপ্নেও ভাবেনি। নিউক্লিয়ার শক্তি, এই এক খাতারনাক খিলনা পাওয়ার জন্য দুনিয়ার ক্ষমতাশালী দেশগুলো এমন সব বিপজ্জনক খেলায় মেতেছিল যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। কোথাও চলল গোপন ইন্টেলিজেন্স অপারেশন, কোথাও পাতা হলো সুই সুতোর মতো সূক্ষ্ম হানি ট্র্যাপ। ক্ষমতার এই দাবার বোর্ডে পরম মিত্র দেশও একে অপরকে ধোঁকা দিতে দুবার ভাবেনি। আজ আমরা উন্মোচন করব সেই 10টি দেশের অবিশ্বাস্য ইতিহাস, যারা আজ এই ধ্বংসাত্মক শক্তির মালিক। গোটা বিশ্বে মোট 195টি দেশ রয়েছে। নিজেদের সুরক্ষার জন্য কম বেশি সবার কাছেই আধুনিক মিলিটারি আর হাইটেক অস্ত্র আছে, কিন্তু এই 195টির মধ্যে মাত্র 10টি দেশ এমন যাদের হাতের মুঠোয় রয়েছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে সংহারক অস্ত্র, নিউক্লিয়ার বম। ভাবুন একবার, যেখানে প্রতিটা দেশ একে অপরকে টেক্কা দেওয়ার ইঁদুর দৌড়ে সামিল, সেখানে মাত্র 5% দেশ এই মারণাস্ত্র তৈরিতে সফল হয়েছে। এদের মধ্যে কেউ কেউ গোপনে বন্ধুত্বের হাত বাড়িয়েছে, কিন্তু বেশিরভাগই এই কাজটা করেছে চরম অন্ধকার গলিপথে, যেখানে জড়িয়ে ছিল উচ্চ পর্যায়ের গোয়েন্দাগিরি, প্রাণঘাতী শত্রুতা আর বিশ্বাসঘাতকতার এক অন্তহীন জাল। শুরুটা করা যাক আমেরিকাকে দিয়ে। আমরা সবাই জানি পরমাণু অস্ত্রের মালিক হিসেবে আমেরিকাই প্রথম, কিন্তু এই আবিষ্কারের আসল কৃতিত্ব কার ছিল জানেন? হিটলারের বিজ্ঞানীদের। 1938 সাল জার্মান বিজ্ঞানীরা প্রথমবার আবিষ্কার করলেন নিউক্লিয়ার ফিশন, অর্থাৎ একটি পরমাণুকে ভেঙে চেইন রিঅ্যাকশনের মাধ্যমে কল্পনাতীত শক্তি উৎপাদন করার ফর্মুলা। সেই যুগে বিজ্ঞানের দুনিয়াটা ছিল বেশ ছোট। জার্মান বিজ্ঞানীদের এই যুগান্তকারী আবিষ্কারের খবর আমেরিকার ল্যাবরেটরিতে বসা অ্যালবার্ট আইনস্টাইনের কান পর্যন্ত পৌঁছাতে সময় নেয়। আইনস্টাইন আর দেরি করেননি, তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে চিঠি লিখে সাবধান করলেন, হিটলার যদি এই ফর্মুলা দিয়ে বোমা বানিয়ে ফেলে তবে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই একটাই চিঠি আমেরিকার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অগ্নিকুণ্ডের মাঝেই আমেরিকা শুরু করল মানব ইতিহাসের সবচেয়ে গোপন মিশন, ম্যানহ্যাটন প্রজেক্ট। জলস্রোতের মতো টাকা ঢালা হলো, আমেরিকা, ইউকে আর কানাডার সেরা মস্তিষ্কগুলোকে এক ছাদের নিচে আনা হলো। লক্ষ্য একটাই, রেসে যেন হিটলার কোনোভাবে জিতে না যায়। 1945 সাল আসতে আসতে জার্মানি হাঁটু গেড়ে গেল, হিটলারের অধ্যায় শেষ হল। কিন্তু জল্পনার অবসান ঘটিয়ে নিউ মেক্সিকোর মরুভূমিতে সফল হলো আমেরিকার প্রথম পরমাণু পরীক্ষা, ট্রেন্ট টেস্ট। আমেরিকা অর্জন করল পৃথিবীর একাধিপত্য, আর এই ঠিক 1 মাস পর জাপান দেখল নরকীর রূপ। ব্যাটম্যান আর লিটল বয় চোখের পলকে ছাই করে দিল হিরোশিমা আর নাগাসাকিকে। যুদ্ধ শেষ হল, কিন্তু শুরু হলো এক নতুন, আরো খতরনাক কোল্ড ওয়ার। আমেরিকা চাইল এই শক্তির উপর যেন শুধু তাদেরই একচ্ছত্র অধিকার থাকে, কিন্তু তা কি সম্ভব ছিল? এবার আসা যাক সোভিয়েত ইউনিয়নের গল্পে। যে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার কাঁধে কাঁধ মিলিয়ে হিটলারকে এড়িয়ে দিয়েছিল, সেই বন্ধু দেশটাই আমেরিকার পরমাণু শক্তিতে সবচেয়ে বেশি আতঙ্কিত। আসলে 1941 সালে আমেরিকান আর ব্রিটিশ বিজ্ঞানীরা পরমাণু সংক্রান্ত সমস্ত রিসার্চ পেপার পাবলিক করা বন্ধ করে দিয়েছিল। ক্রেমলিনে বসে জোসেফ স্ট্যালিন ঠিকই বুঝতে পারলেন মারণাস্ত্রের এই গোপন রেসিপি তাদের কাছ থেকে ইচ্ছে করে লুকিয়ে রাখা হচ্ছে। সোভিয়েত ইউনিয়ন তখন এক চাল চাল, চুরিসারে নিজেদের সবচেয়ে চতুর জাসুসদের ঢুকিয়ে দিল আমেরিকার ম্যানহ্যাটন প্রজেক্টের ভেতরে। মস্কো ভাবছিল তারা ওয়াশিংটনের চোখে ধুলো দিচ্ছে, কিন্তু আমেরিকানরাও কম জানে না, তারা সোভিয়েতের বেশ কিছু এজেন্টকে ধরে ডাবল এজেন্ট বানিয়ে দিল এবং তাদের মাধ্যমে রাশিয়ার কাছে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য পাঠাতে শুরু করলো। 1945 সালের পর সোভিয়েত ইউনিয়ন যখন এই ডাবল এজেন্টের খেলাটা ধরে ফেলল, তারা আমেরিকার চুরি করা ডিজাইনের উপর ভরসা করা ছেড়ে দিল, নিজেদের বিজ্ঞানীদের উপর বাজি ধরল তারা। আর ফল, আমেরিকার ধারণার চেয়েও অনেক আগে 1949 সালে কাজাখস্তানের জনমানবহীন প্রান্তরে সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম পরমাণু বোমা RDS-1 এর সফল পরীক্ষা চালালো। আমেরিকার একাধিপত্যের অহংকার চূর্ণ হল, আর এখান থেকেই জন্ম নিল এক দীর্ঘ হিমশীতল কোল্ড ওয়ার। পরমাণু ক্লাবের 3 নম্বর সদস্য ইউনাইটেড কিংডম বা ইউকে, কিন্তু বন্ধু দেশ হওয়া সত্ত্বেও আমেরিকার কাছ থেকে তারা যে ধোঁকাটা পেয়েছিল তা ব্রিটিশ সাম্রাজ্যের গায়ে একটা বড় ক্ষত তৈরি করেছিল। বাস্তবতা হলো, আমেরিকারও আগে 1940 সালে ব্রিটেন টিউব অ্যালয়েজ নামক প্রজেক্টের অধীনে পরমাণু বোমার কাজ শুরু করে দিয়েছিল। জার্মানি থেকে পালিয়ে আসা ইহুদি বিজ্ঞানীরাই তাদের সাহায্য করছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ব্রিটেনের কোষাগার খালি হয়ে গেল, সম্পদের অভাবে তারা তাদের সমস্ত রিসার্চ আমেরিকার ম্যানহ্যাটন প্রজেক্টের হাতে তুলে দিল। এটা কোনো দান ছিল না, 2 দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক কুইবেক চুক্তি। শর্ত ছিল 2 দেশ এই প্রযুক্তি একে অপরের সাথে শেয়ার করবে।
কিন্তু যেই মুহূর্তে আমেরিকার কাজ হাসিল হয়ে গেল, তারা সফলভাবে বোমা বানিয়ে দিল, অমনি বদলে গেল ওয়াশিংটনের সুর। তারা একতরফাভাবে কুইবেক চুক্তি ভেঙে দিল এবং ব্রিটেনকে কোনো তথ্য দিতে সাফ মানা করে দিল। সোজা বাংলায় চরম বিশ্বাসঘাতকতা। এই ধোঁকা ব্রিটিশদের অহংকারে আঘাত। যেহেতু দুনিয়ার বেশিরভাগ ইউরেনিয়ামের খনি তখন ব্রিটিশদের দখলে ছিল, তারা নিজেদের দলে দিনরাত এক করে কাজ শুরু করল। 1952 সালে অস্ট্রেলিয়ার উপকূলের কাছে মন্টিবেলো দ্বীপে ব্রিটেন তাদের প্রথম পরমাণু পরীক্ষা সম্পন্ন করে, যার কোড নেম ছিল অপারেশন হান্ট। যখন আমেরিকা দেখল রাশিয়া আর ব্রিটেনও পরমাণু বোমার মালিক হয়ে গেছে, তখন তারা ল্যাবরেটরিতে এমন এক দানব তৈরি করতে বসলো যা সাধারণ অ্যাটম বোমার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী, দ্য হাইড্রোজেন বোম। সাধারণ অ্যাটম বোম কাজ করে পরমাণু ভেঙে, যাকে বলে ফিশন, আর হাইড্রোজেন বোম কাজ করে পরমাণু জুড়ে, যাকে বলে ফিউশন। ঠিক যে প্রক্রিয়ায় সূর্য কোটি কোটি বছর ধরে শক্তি উৎপাদন করে চলেছে। 1952 সালে আমেরিকা এই নতুন নরকাস্ত্রের পরীক্ষা চালালো। এর শক্তি হিরোশিমার বোমার চেয়ে 450 গুণ বেশি ছিল। ক্ষমতার এই ভারসাম্য ধরে রাখতে 1955 সালে রাশিয়া এবং 1957 সালে ইউকেও নিজেদের হাইড্রোজেন বোমা ফাটিয়ে দুনিয়াকে বুঝিয়ে দিল রেসে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। এবার চলুন ফ্রান্সে, যারা পরমাণু শক্তিধর চতুর্থ দেশ। ফরাসি বিজ্ঞানীরাও ম্যানহ্যাটন প্রজেক্টে কাজ করেছিলেন, কিন্তু যুদ্ধের পর তাদের উদ্দেশ্য বোমা বানানো ছিল না। তারা শুধু নিউক্লিয়ার এনার্জি দিয়ে বিদ্যুৎ তৈরি করতে চেয়েছিল। কিন্তু 1956 সালের একটা ঘটনা ফ্রান্সের চিন্তাধারা চিরতরে বদলে দিল। সুয়েজ খাল, মিশরের সবচেয়ে বড় সম্পদ, যার উপর তখন ফ্রান্স আর ব্রিটেনের নিয়ন্ত্রণ ছিল। কিন্তু মিশরের জাতীয়তাবাদী নেতা জামাল আবদেল নাসের গর্জে উঠলেন এবং সুয়েজ খাল জাতীয়করণ করে ফ্রান্স ব্রিটেনের জন্য বন্ধ করে দিলেন। ক্ষিপ্ত হয়ে ফ্রান্স আর ব্রিটেন ইসরায়েলের সাথে হাত মিলিয়ে গোপনে মিশরের উপর আক্রমণ চালালো। কিন্তু সেই জমানায় আমেরিকা আর রাশিয়া দুই পরাশক্তি আরব দেশগুলোকে সাপোর্ট করত তেলের লোভে। রাশিয়া সরাসরি ফ্রান্স আর ব্রিটেনকে হুমকি দিল, পিছু না হটলে পরমাণু বোমা ফেলা হবে। আর ওদিকে আমেরিকা ফ্রান্সের উপর চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর ভয় দেখালো। বাধ্য হয়ে ফ্রান্সকে মাথা নিচু করে পিছু হটতে হলো। এই আন্তর্জাতিক অপমান ফরাসিদের মনে আগুন জ্বালিয়ে দিল। তারা বুঝলো পরমাণু বোমা ছাড়া আন্তর্জাতিক মঞ্চে তাদের কোনো দাম নেই। তারা তাদের বরণী, নাইজার, গ্যাবন আর মাদাগাস্কার থেকে ইউরেনিয়াম তুলে এনে দিন রাত এক করে দিল। 1960 সালে সাহারা মরুভূমির বুকে গর্জে উঠল ফ্রান্সের প্রথম পরমাণু বোমা। পঞ্চম দেশ চীন। 1950 সালে কোরিয়ান যুদ্ধের সময় একটা মুহূর্ত এমন এসেছিল যখন চীনা সেনারা মার্কিন বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছিল। ক্ষুব্ধ আমেরিকা তখন চীনকে পরমাণু হামলার হুমকি দেয়। চেয়ারম্যান মাও সেতুং তখনই বুঝে গিয়েছিলেন, যতক্ষণ না নিজের হাতে এই অস্ত্র আসছে, দুনিয়া তাদের এভাবে কোণঠাসা করতেই থাকবে। শুরুতে সোভিয়েত ইউনিয়ন ছিল চীনের পরম মিত্র। মস্কোই বেইজিংকে পরমাণু ল্যাব বানাতে সাহায্য করছিল। কিন্তু ক্রুশচেভ যখন রাশিয়ার ক্ষমতায় এলেন, আমেরিকার প্রতি তার নরম মনোভাব দেখে মাও চটে গেলেন। মাও বললেন, তোমরা আসল কমিউনিস্ট নও। ব্যাস, সম্পর্কে ফাটল ধরল। রাশিয়া তাদের সমস্ত বিজ্ঞানীকে রাতারাতি চীন থেকে ফিরিয়ে নিল। চীনের পরমাণু স্বপ্ন মাঝপথেই ভেস্তে যাওয়ার উপক্রম হলো। কিন্তু চীন একে ইটের জবাব পাটকেল হিসেবে নিল। নিজেদের পাহাড় থেকে ইউরেনিয়াম খুঁজে বের করল তারা। 1964 সালে চীন তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করল, যার নাম দেওয়া হয়েছিল 596। এই নামটা ছিল রাশিয়ার মুখে একটা সপাটি চোর, কারণ 59 মানে 1959 সাল, আর 6 মানে জুন মাস। অর্থাৎ 1959 সালের জুন মাসেই রাশিয়া চীনকে মাঝ রাস্তায় একা ফেলে চলে গিয়েছিল। চীন প্রমাণ করল তারা একাই 100। ষষ্ঠ দেশ ইসরায়েল, আর এর ইতিহাস যেমন রোমাঞ্চকর তেমনই রহস্যময়। ইসরায়েল পৃথিবীর একমাত্র দেশ যারা আজ পর্যন্ত সরকারিভাবে স্বীকারও করেনি যে তাদের কাছে পরমাণু বোমা আছে, আবার অস্বীকারও করেনি। একে বলা হয় পলিসি অফ ওপেকনেস। কিন্তু এই রহস্য হয়তো কোনো দিনও ভাঙত না যদি না এই মানুষটি থাকতেন, মোর্ডেকাই ভানুনি। 1986 সাল। ভানুনি ছিলেন ইসরায়েলের ডিমনা পারমাণবিক কেন্দ্রের একজন সাধারণ টেকনিশিয়ান। তিনি গোপনে ভেতরের 60টি এক্সক্লুসিভ ছবি আর সমস্ত সিক্রেট ডকুমেন্টস নিয়ে ব্রিটেনের এক খবরের কাগজের সামনে ফাঁস করে দেন। দুনিয়া স্তব্ধ হয়ে যায়। আসলে আরব দেশগুলোর হাত থেকে বাঁচতে ইসরায়েল অনেক আগেই ফ্রান্সের সহায়তায় গোপনে এই কাজ সেরে ফেলেছিল। মার্কিন প্রেসিডেন্ট কেনেডি এর তীব্র বিরোধী ছিলেন, কিন্তু 1963 সালে কেনেডির রহস্যময় হত্যাকাণ্ডের পর ইসরায়েলের রাস্তা পরিষ্কার হয়ে যায়। যখন বানুনি 1986 সালে সত্য ফাঁস করলেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সক্রিয় হয়ে উঠল। লন্ডনে বানুনিকে ফাঁদে ফেলার জন্য মোসাদ এক রূপসী নারী এজেন্টকে পাঠালো, যা ইতিহাসের পাতায় অন্যতম সফল হানি ট্র্যাপ অপারেশন হিসেবে পরিচিত। বানুনিকে প্রেমের জালে জড়িয়ে রোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ড্রাগ দিয়ে অচেতন করে জাহাজে করে ইসরায়েলে ফেরত আনা হয়। 18 বছর জেল খাটার পরও আজ এই মানুষটি কঠোর নজরদারিতে বন্দী জীবন কাটাচ্ছে। এবার আসি আমাদের দেশ ইন্ডিয়া। ভারতের পরমাণু গবেষণা শুরু হয়েছিল স্বাধীনতারও আগে। সেই সময় হোমি জাহাঙ্গীর ভাভার নেতৃত্বে ভারতের মূল লক্ষ্য ছিল পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনে। কিন্তু 1962 সালের সাইনো ইন্ডিয়ান ওয়ার ভারতের ভাবনাকে পুরো বদলে দেয়। হিমালয়ের সেই যুদ্ধে পরাজয়ের পর ভারত বুঝতে পারে শুধু আদর্শ নয়, শক্তিশালী প্রতিরক্ষাও জরুরি।
পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যখন 1964 সালে চায়না সফলভাবে পরমাণু পরীক্ষা চালায়। তখন ভারতের কাছে এটি হয়ে দাঁড়ায় নিরাপত্তা ও অস্তিত্বের প্রশ্ন। এরপর ভারত বাইরে শান্তিপূর্ণ গবেষণার কথা বললেও গোপনে পারমাণবিক সক্ষমতা তৈরির কাজ চালিয়ে থাকে। কানাডা ও আমেরিকার সহায়তায় আনা সাইরাস রিঅ্যাক্টর থেকেই তৈরি হচ্ছিল সেই শক্তির ভিত্তি। তারপর আসে 1974 সাল। রাজস্থানের নিঃশব্দ পোখরান মরুভূমিতে হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। ভারত সফলভাবে সম্পন্ন করে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা, প্রজেক্ট স্মাইলিং বুদ্ধা। ভারত বিশ্বকে জানায় এটি একটি পিসফুল নিউক্লিয়ার এক্সপ্লোশন। কিন্তু আমেরিকা ও কানাডা ক্ষুব্ধ হয়ে ভারতের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে, কারণ তাদের দেওয়া প্রযুক্তিই ব্যবহার করা হয়েছিল এই বিস্ফোরণে। তবে সবচেয়ে বড় প্রভাব পড়ে সীমান্তের ওপারে, পাকিস্তানে। কারণ পাকিস্তান বুঝে গিয়েছিল দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে গেছে, আর সেখান থেকেই শুরু হয় ভারত পাকিস্তানের ভয়ঙ্কর পারমাণবিক প্রতিযোগিতা। 8 নম্বর দেশ সাউথ আফ্রিকা, যাদের পরমাণু ইতিহাস সবচেয়ে রহস্যময়। অ্যাপারথাইড নীতির কারণে পুরো বিশ্ব তখন তাদের বয়কট করেছিল। সেই একাকিত্বের সময় গোপনে পাশে দাঁড়ায় ইসরায়েল। ইসরায়েল দেয় প্রযুক্তি, আর সাউথ আফ্রিকা দেয় ইউরেনিয়াম। 1979 সালে ভেলা ইনসিডেন্ট নামে পরিচিত রহস্যময় আলোর ঝলকানি ধরা পড়ে মার্কিন স্যাটেলাইটে। অনেকের বিশ্বাস এটি ছিল দুই দেশের গোপন পারমাণবিক পরীক্ষা। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে পরে। 1990-এর দশকে সাউথ আফ্রিকা বিশ্বের একমাত্র দেশ হিসেবে নিজেদের তৈরি সব পারমাণবিক বোমা স্বেচ্ছায় ধ্বংস করে দেয়। 9 নম্বর দেশ পাকিস্তান। 1971 সালের যুদ্ধ ও ভারতের স্মাইলিং বুদ্ধা পরীক্ষার পর পাকিস্তান সিদ্ধান্ত নেয় তাদেরও পরমাণু শক্তি চাই। প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, ঘাস খেয়ে হলেও আমরা বোমা বানাবো। এই মিশনের মূল ব্যক্তি ছিলেন আব্দুল কাদির খান। তিনি ইউরোপ থেকে গোপন সেন্ট্রিফিউজ প্রযুক্তির ব্লুপ্রিন্ট এনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে দ্রুত এগিয়ে দেন। পেছন থেকে সহায়তা করেছিল চায়না, আর সোভিয়েত বিরোধী যুদ্ধে প্রয়োজনের কারণে ইউনাইটেড স্টেটস অনেকটা চোখ বন্ধ করেছিল। 1998 সালে ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার পর কয়েক সপ্তাহের মধ্যেই পাকিস্তানও সফল বিস্ফোরণ ঘটায় চাগাই হিলসে। তবে 2004 সালে বিশ্ব কেঁপে ওঠে আর এক ঘটনায়। টিভিতে এসে একিউ খান স্বীকার করেন তিনি গোপনে ইরান, লিবিয়া ও নর্থ কোরিয়াকে পারমাণবিক প্রযুক্তি দিয়েছিলেন। এরপর তাকে গৃহবন্দী করা হয়। পরমাণু ক্লাবের শেষ সদস্য নর্থ কোরিয়া। দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সাং বুঝেছিলেন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে টিকে থাকতে হলে দরকার পরমাণু শক্তি। ইতিহাসবিদদের মতে পাকিস্তান ও উত্তর কোরিয়ার মধ্যে হয়েছিল এক গোপন চুক্তি। উত্তর কোরিয়া দেয় মিসাইল প্রযুক্তি, আর পাকিস্তান দেয় ইউরেনিয়াম সেন্ট্রিফিউজের গোপন ব্লুপ্রিন্ট। সেই পথ ধরেই 2006 সালে উত্তর কোরিয়া সফলভাবে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। আজ তারা বিশ্বের সবচেয়ে অনিশ্চিত ও বেপরোয়া পারমাণবিক শক্তি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। বিশ্ব রাজনীতি বলছে পরবর্তী পারমাণবিক শক্তি হতে পারে ইরান, আর মধ্যপ্রাচ্যের একমাত্র গোপন পারমাণবিক শক্তি ইসরায়েল তাকে থামাতে মরিয়া। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি ইরান সফল হয় তাহলে সৌদি আরবিয়াও পরমাণু অস্ত্রের পথে হাঁটতে পারে। পরমাণুর এই আগুন ভবিষ্যতে বিশ্বকে কোথায় নিয়ে যাবে তার উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে। এই বিশেষ তথ্যচিত্রটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ইতিহাসে।